আজকের গল্প মর্যাদার সাথে মৃত্যুর অধিকার। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। 25শে মার্চ 2026 সেন্ট্রাল রোডের দত্তবাড়িতে সে এক হৈ হৈ কাণ্ড। বাড়ির একমাত্র ছেলে পরিচয় প্রায় 15 দিন আগে 4 বছর আমেরিকাতে কাটিয়ে আপাতত মনস্থির করে একেবারে নিজের দেশে ফেরত চলে এসেছে। এদিন ওর 32 বছরের জন্মদিন, আর নিজেরই পছন্দ করা পাত্রীর সাথে বিয়ের জন্য দিনক্ষণ ঠিক করা নিয়ে মিলন মেলা। স্বভাবতই আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুদের সমাগম। 3তলা বাড়িটাতে জায়গাটা যেন কমই পড়ে যাচ্ছে। পরিচয়ে ফেরত আসার পরদিন মানে 11ই মার্চ বাড়িতে বিশিষ্ট পরিচিত জনদের মধ্যে এক বিতর্ক চলছিল, যেন বয়স অনুযায়ী দুদল তৈরি হয়েছে। বিষয়টি ছিল সেকাল না একালের মানুষেরা অধিক সুবিধা পায় বা সুখী জীবনযাপন করে। অনেক আলোচনার পর তড়িঘড়ি সিদ্ধান্ত হয় পরবর্তী প্রজন্ম বাস্তব ও ডিজিটাল সুযোগ বেশি পেলেও মানসিক ও পরিবেশগত ঝুঁকিও তাদের বেশি। তাই সুযোগের পরিমাণ আগের চেয়ে বাড়লেও তা সবসময় ভালো বা সহজ জীবন নিশ্চিত করে না। আসলে পাশের ঘরের টিভির একটা খবর সবার মন চলে গেছে। অবশেষে বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, চিকিৎসকদের মতামত অনুযায়ী হরিশ রানার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেই প্রেক্ষিতেই তার লাইফ সাপোর্ট ধাপে ধাপে প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে। বাড়ির লঘু পরিবেশটা এক ভাবগম্ভীর পরিবেশে পরিণত হলো। আসলে কয়েকটা দিন বাদেই পরিচয় 32-এ পা দেবে, এই হরিশ রানারই বয়সী। দুর্ঘটনার খবর শুনলে মানুষ নিজের ও প্রিয়জনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়, কারণ এটি আমাদের মরণশীলতা, অসহায়ত্ব এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মনে করিয়ে দেয়। এটি একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। স্বাভাবিক ছন্দে ফেরত আসার জন্য টিভি বন্ধ করা হলো, আর 25 তারিখের অনুষ্ঠানের সাফল্যের জন্য খুঁটিনাটি দিকগুলি নিয়ে আলোচনা শুরু হলো। অনেক দিন পর ভারতে ফিরে পরিচয় এরকম একটা সত্যের মুখোমুখি হবে কখনো ভাবিনি। এটা জানে নেদারল্যান্ডস বিশ্বের প্রথম দেশ যেখানে 2001 সালে প্যাসিভ এবং অ্যাক্টিভ উভয় ধরনের ইথানেশিয়া বা মর্যাদার সাথে মৃত্যুর অধিকার আইনি বৈধতা পায়। এখন বেশ কয়েকটি দেশে এটি কার্যকরী। ওর মাথার ভেতর ঘুরছিল। বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছেন, জীবন ও মৃত্যুর এই সিদ্ধান্ত কোনো যুক্তি দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা ও বেদনা। আদালত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস AIIMS কে নির্দেশ দিয়েছে তারা যেন হরিশ রানাকে প্যালিয়েটিভ কেয়ারে উপশমকারী চিকিৎসার জন্য ভর্তি করে এবং যথাযথ মর্যাদা বজায় রেখে ধীরে ধীরে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। ছোটবেলায় মায়ের কাছে মহাকাব্যের গল্প শোনা বা বড় হয়ে টিভিতে দেখার কিছু ঘটনা আজ পরিচয়ের মনে পড়ে যাচ্ছে। মহাভারতে ইচ্ছামৃত্যু হল পিতা রাজা শান্তনুর থেকে পাওয়া এক বিশেষ বরের মাধ্যমে পিতামহ ভীষ্ম নিজের মৃত্যুর সময় ও কারণ নিয়ন্ত্রণ করতে পারতেন। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের শরশয্যায় শায়িত হয়েও তিনি 58 দিন জীবিত ছিলেন এবং অবশেষে সূর্যের উত্তরায়ণ কালে ভীষ্ম অষ্টমী তিথিতে স্বেচ্ছায় দেহত্যাগ করেন। কুরুক্ষেত্র যুদ্ধে শরশয্যায় থেকেও ভীষ্ম ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্তি হওয়ায় তখনই প্রাণত্যাগ করেননি, বরং উত্তরায়ণ পর্যন্ত দীর্ঘায়িত করেন, যা তার ধৈর্য ও ত্যাগের প্রতীক। শরশয্যায় থাকাকালীন তিনি যুধিষ্ঠিরকে ধর্ম ও রাষ্ট্রনীতি নিয়ে জ্ঞানদান করেন, যা বিষ্ণু সহস্রনাম নামে পরিচিত। হিন্দু পুরাণে ভীষ্ম ছাড়াও আরও কয়েকজন অমরত্ব বা চিরঞ্জীবী হওয়ার কথা থাকলেও ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্তির ক্ষেত্রে ভীষ্ম অনন্য।
আবার কৃষ্ণলীলার অন্তে রাধা আর উদ্ধব স্বেচ্ছায় নিজ দেহ ত্যাগ করেছিলেন, যা ইচ্ছামৃত্যুরই রূপান্তর। পরিচয়ের রামকৃষ্ণ মিশন সম্পর্কে সম্যক ধারণা আছে। বাবা মা দুজনেই ওখান থেকে দীক্ষিত, তাই জানে 1886 সালের 15ই আগস্ট, মতান্তরে 16ই আগস্টের খুব ভোরে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে 52 বছর বয়সে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গলায় ক্যান্সার, মতান্তরে গলায় আলসারের কারণে অসহ্য যন্ত্রণা ভোগ করলেও তিনি তার আধ্যাত্মিক ধ্যান ও সমাধিতে মগ্ন ছিলেন। জীবনের শেষ দিনগুলো তিনি কাশীপুর উদ্যানবাটিতে শিষ্যদের সেবায় অতিবাহিত করেন। রাত প্রায় 9টা থেকে 9:30টার দিকে তিনি শরীর ত্যাগ করেন। পরদিন বিকেলে কাশীপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুর সময় তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন। মৃত্যুর সময় তিনি মা মা বলে শরীর ত্যাগ করেছিলেন বলে জানা যায়। আবার স্বামী বিবেকানন্দ 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে বেলুড় মঠে মারা যান। ওই দিন তিনি দীর্ঘক্ষণ ধ্যান করেন, ছাত্রদের পড়ান এবং অন্যান্য কাজের পর রাতে নিজ কক্ষে ধ্যানমগ্ন অবস্থায় তার মহাসমাধি হয় বা মৃত্যু ঘটে। হৃদরোগের কারণে বা মহাসমাধির মাধ্যমে তার এই অকাল প্রয়াণ হয়েছিল বলে মনে করা হয়। ভারতে এর আগে 2011 সালে অরুণা শানবাগ বনাম ভারতীয় ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট ইচ্ছামৃত্যুর আর্জি খারিজ করেছিল। যদিও সক্রিয় ইচ্ছামৃত্যু বেআইনি, সেই রায়েই ভারতে প্রথমবার প্যাসিভ ইথানেশিয়া বৈধতা স্বীকার করা হয়। মামলাটি এইরকম যে পিঙ্কি বিরানি নামক এক সাংবাদিক 42 বছর ধরে ভেজিটেটিভ টেস্টে অর্থাৎ কোমায় থাকা নার্স অরুণা শানবাগের মৃত্যুর আর্জি জানিয়েছিলেন। আদালত তা খারিজ করে, কিন্তু প্যাসিভ ইথানেশিয়া রূপরেখা তৈরি করে। 2018 সালের কমন কজ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার প্রসঙ্গ ওঠে। ওই মামলায় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছিল। মামলাটি সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে মর্যাদার সাথে মৃত্যুর অধিকারকে বহাল রাখে এবং কঠোর সুরক্ষা ব্যবস্থার সাপেক্ষে পরোক্ষ ইচ্ছামৃত্যু ও লিভিং উইলকে বৈধতা দেয়। যদিও অরুণা 2015 সালে স্বাভাবিক কারণে নিউমোনিয়ায় মারা যান। অরুণা শানবাগ মামলায় 2018 সালে প্যাসিভ ইথানেশিয়া আইনি স্বীকৃতি দেওয়া হলেও কোনো নির্দিষ্ট রোগী হরিশ রানার ক্ষেত্রে এই প্রথম এমন অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিল হরিশ, চণ্ডীগড়ে থাকছিল পেইং গেস্ট হিসাবে। সেই অবস্থাতেই 2013 সালের 20 আগস্ট 4 তলার ব্যালকনি থেকে নিচে পড়ে যায় হরিশ। এরপর থেকেই সে শয্যাশায়ী। শ্বাস নেওয়ার জন্য তার গলায় একটি নল, ট্রাকিওস্টমি এবং খাওয়ানোর জন্য পাকস্থলীতে একটি নল, গ্যাস্ট্রোজেনোস্টমি লাগানো ছিল। গত 13 বছরে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। জুলাই 2023-এ দিল্লি হাইকোর্ট মেডিকেল বোর্ড গঠনের অনুমতি দিতে অস্বীকার করে। যুক্তি দেখায় যে রানা মেশিনের ওপর নির্ভরশীল নন। হরিশের অসহায় বাবা মাই তাদের ছেলের মৃত্যু ভিক্ষা করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বেঞ্চ জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একজন রোগী আর সেরে ওঠার কোনো আশা না থাকলে চিকিৎসকের দায়বদ্ধতা আর থাকে না। দীর্ঘ 13 বছর ধরে ভেজিটেটিভ অবস্থায় থাকা 32 বছরের হরিশ রানার ক্ষেত্রে চিকিৎসা ধীরে ধীরে প্রত্যাহারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনাকে দেশে প্যাসিভ ইথানেশিয়া বা মর্যাদা সহকারে মৃত্যুর প্রথম নজির হিসেবে দেখা হচ্ছে। বিচার ব্যবস্থায় বা আইনি প্রক্রিয়ায় এমন ঘটনা বেশ অস্বাভাবিক নয়, যেখানে প্রাথমিক রায়ে না বা প্রত্যাখ্যানের পর পরবর্তী সময়ে আইনি ব্যাখ্যা পরিবর্তন, নতুন প্রমাণ বা আইন সংশোধনের মাধ্যমে সেই একই বিষয়ে হ্যাঁ বা অনুমোদন পাওয়া যায়।
সময়ের সাথে সাথে সমাজ ও মানুষের মানসিকতা বদলায়। আদালতও সাংবিধানিক ধারার নতুন ব্যাখ্যা দিয়ে যা আগে অসাংবিধানিক ছিল তা পরবর্তী সময়ে বৈধ বা হ্যাঁ বলে রায় দিতে পারে, যেমন লিভ ইন রিলেশনশিপ বা সমকামিতা। লাইফ সাপোর্ট বা কৃত্রিমভাবে পুষ্টি ও জল সরবরাহ বন্ধ করার পর হরিশ 24শে মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:10 দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। খবর অনুযায়ী ওর কর্নিয়া চক্ষু এবং হার্ট ভালভ সফলভাবে দান করা হয়, যা অন্যদের নতুন জীবন এবং দৃষ্টি দিতে সাহায্য করবে। 25শে বুধবার সকালে, জন্মদিনের দিন, কয়েকদিনের চেষ্টায় পরিচয় ও তার ভাবী স্ত্রী তিথি দুই পরিবারকে বুঝিয়ে খসড়া তৈরি করে একজন ম্যাজিস্ট্রেটের সামনে লিভিং উইল স্বাক্ষর করল এবং দুইজনেরই বাবারা সাক্ষী হিসেবে স্বাক্ষর করল। এটি হলো একটি আইনি দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি সুস্থ ও সজ্ঞান থাকাকালীন তার জীবনের শেষ সময় বা গুরুতর অসুস্থতায়, অসাধ্য রোগ বা কোমায় থাকলে চিকিৎসকরা রোগীর লিখিত ইচ্ছা অনুযায়ী চিকিৎসা করেন। এর মাধ্যমে লাইফ সাপোর্ট বা কৃত্রিম জীবনদায়ী গ্রহণ বা বর্জন করার ইচ্ছে লিখে রাখা যায়। ভারতেও এটি আইনি স্বীকৃতিপ্রাপ্ত। এর মূল উদ্দেশ্য এটি পরিবারকে কঠিন সময়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ থেকে মুক্তি দেয় এবং নিজের মর্যাদা অনুযায়ী মৃত্যুর নিশ্চয়তা দেয়। এছাড়া পরিচয় আর তিথি অঙ্গদানের অনুমোদনের ফর্মেও স্বাক্ষর করে। মোটামুটি সেই সময়ই সকালে দিল্লির গ্রিন পার্ক শ্মশানে হরিশ রানা শেষকৃত্য সম্পন্ন হয়। সবাই মিলে বাড়ি ফিরে আসলে অন্যদের উদ্বিগ্ন চোখ আর হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হলো। সব শুনে সবাই শাবাশি দিল।